যুদ্ধবন্ধে খসড়া চুক্তি নিয়ে তেহরানের প্রশ্ন, ট্রাম্পের বিরুদ্ধে শর্ত চাপিয়ে দেওয়ার অভিযোগ। ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠকে আপত্তি নেই বললেন মার্কিন প্রেসিডেন্ট। ইসরায়েল সেনা প্রত্যাহারে রাজি না হয় লেবাননে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান। হিজবুল্লাহ ও আইআরজিসির দখলদারদের হামলা নিহত ৮, 2 বাংলাদেশি সহ আহত 4। গাজা শাসনভার জাতীয় কমিটির কাছে হস্তান্তরের প্রস্তুত হামাস। গোষ্ঠীটির 4 শীর্ষ কর্মকর্তাকে হত্যার দাবি ইসরায়েলের। দ্রুত পদক্ষেপের আহ্বান আরব দেশগুলোর। শান্তি চুক্তি শর্তে ইউক্রেনকে দনবাস ছাড়ার ইঙ্গিত পুতিনের। রুশ অধিকৃত ক্রিমিয়ায় সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন হামলার দাবি কিয়েভের। মস্কোর পাল্টা আক্রমণে নিহত 12। এবং কঙ্গোয় ইবোলায় মৃতদের দাফনকারী দলের ওপর হামলা, বাড়ছে সংক্রমণের ঝুঁকি। যুক্তরাষ্ট্রকে কোয়ারেন্টাইন সুবিধা দেওয়ার অনুমতি সঠিক সিদ্ধান্ত, দাবি কেনিয়ার। সীমানা পেরিয়ে ভেতরে ঢুকে বড় এলাকা দখলে নিয়েছে এই অঞ্চলের পরাশক্তি চীন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিও আর খবরের শিরোনাম দেখে অনেকের ধারণা সীমান্তে বুঝি বড় কোনো যুদ্ধ লেগে গেল। এই খবরটি নিয়ে বাংলাদেশেও চলছে তুমুল আলোচনা, কিন্তু এমন উত্তেজনার পেছনে আসলে সত্যিটা কি? এটি কি শুধু চীনের চালানো মনস্তাত্ত্বিক চাল, নাকি রয়েছে অন্য কোনো রহস্য? ভারত কি একঘরে হয়ে পড়ছে? ভারতের সীমান্ত পেরিয়ে ভেতরে ঢুকে পড়েছে চীন, এমন খবরে হঠাৎ করেই তোলপাড় ওঠে ইন্টারনেটে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিও আর রুদ্ধশ্বাস সব গুঞ্জন দেখে মনে হতে পারে দুই দেশের সীমান্তে বড় কিছু ঘটে গেছে। বাংলাদেশেও এই নিয়ে চলছে তুমুল আলোচনা সমালোচনা। ভূরাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করেন পাকিস্তান যুক্তরাষ্ট্রের মধ্যকার ঘনিষ্ঠতা বৃদ্ধি, ঢাকার সঙ্গে শীতল সম্পর্ক আর চীনের সাথে সীমানা ও প্রভাব বিস্তার নিয়ে রেষারেষি, সব মিলিয়ে আঞ্চলিক রাজনীতিতে অনেকটাই একঘরে হয়ে পড়েছে নয়াদিল্লি। ফলে চীন সত্যিই ভারতে ঢুকে পড়েছে, কিংবা টানটান উত্তেজনার পেছনে আসলে কি চলছে সেটা এখনই বলা কঠিন। ভারতের অভ্যন্তরে জোরপূর্বক অনুপ্রবেশ করেছে চীন, এমন আলাপের সূত্রপাত অরুণাচল প্রদেশের একটি স্থানীয় সংগঠনের দাবি থেকে। তারা বলছে গত কয়েক বছরে সীমান্তে নিজেদের উপস্থিতি আগের চাইতে বাড়িয়েছে চীন। বিতর্কিত সীমানার কয়েকটি স্থানে অবকাঠামো তৈরি করেছে তারা। তবে এমন খবর ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে ভারত। দেশটির সীমান্তরক্ষী বাহিনী ও ভারতীয় সেনাবাহিনী সাফ জানিয়ে দেয়, নতুন করে চীনা বাহিনীর অনুপ্রবেশ বা ক্যাম্প তৈরির খবর পুরোপুরি ভিত্তিহীন। আনুষ্ঠানিকভাবে ভারতের পক্ষ থেকে অস্বীকারের পর প্রশ্ন ওঠে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো তাহলে কিসের? এখানেই লুকিয়ে আছে বড় রহস্য। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন এখন পর্যন্ত কোনো ভিডিওরই সত্যতা মেলেনি। এমনকি মহাকাশ থেকে নেওয়া স্যাটেলাইট ছবিতেও চীনের এমন কোনো নতুন আগ্রাসনের প্রমাণ পাওয়া যায়নি। চীনের সেনারা নতুন করে ভারতের গভীরে প্রবেশ করেছে, আন্তর্জাতিক ওপেন সোর্স গবেষক বা স্যাটেলাইট বিশ্লেষণেও এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাহলে কেন ছড়ানো হচ্ছে এসব খবর? বিতর্কিত সীমান্তে সামরিক শক্তি দেখানো চীনের অনেক পুরনো ও পরিচিত কৌশল। এর আগে ডোকলাম বা লাদাখ সংকটের সময়ে চীনা রাষ্ট্রীয় মিডিয়া ও সামাজিক মাধ্যমে বড় আকারে ভিডিও এবং সেনা মহড়ার প্রচারণা চালানো হয়। অনেক বিশ্লেষক এগুলোকে দিল্লির উপর বেইজিংয়ের মানসিক চাপ তৈরির কৌশল হিসেবেই দেখছেন। অবশ্য ভারতীয় সেনাবাহিনীর প্রচার করা তথ্য নিয়েও রয়েছে সন্দেহের অবকাশ। অনেকের ধারণা ভারত সরকার এই পরিস্থিতিকে বড় করে দেখাতে চায় না, আর সে কারণেই প্রকাশ্যে স্বীকার করেনি নয়াদিল্লি। চলমান উত্তেজনা আর ধোঁয়াশার মাঝেও নিশ্চিত বিষয় হল, সীমানা নিয়ে ভারত এবং চীনের বিরোধ বহুদিনের পুরনো। দুই দেশের যৌথ সীমান্ত বিভিন্ন জায়গায় স্পষ্টভাবে নির্ধারিত নয়। অনেক স্থানে ভারত মনে করে এলাকাটি তাদের সীমানায়, আবার চীনও সেই একই এলাকা নিজেদের বলে দাবি করে থাকে। তবে অতীত ইতিহাসের ভিত্তিতে বর্তমান ভিডিওগুলোকে বেইজিংয়ের পরিকল্পিত মাইন্ড গেম বা মনস্তাত্ত্বিক যুদ্ধ বলার মতো প্রমাণ এখনও সামনে আসেনি। আর তাই ভারতের ভেতরে ঢুকে বড় এলাকা দখল করেছে চীন, এমন চটকদার দাবিকে অতিরঞ্জিত মনে করছেন বিশ্লেষকেরা। সীমান্ত দিয়ে মানুষকে জোরপূর্বক বাংলাদেশে পুশ ইনের ঘটনায় ঢাকা ও দিল্লির সম্পর্কে টানাপোড়েন ক্রমশ বাড়ছে। প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নিয়মিত প্রত্যাবাসন প্রক্রিয়া অনুসরণ না করে রাতের অন্ধকারে বহু মানুষকে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দিচ্ছে। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এই ঘটনাকে অমানবিক ও আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা নীতির পরিপন্থী বলে অভিযোগ তুলছে।
প্রতিবেদন অনুযায়ী সীমান্তের বিভিন্ন এলাকায় বিজিবির সদস্যরা মেগাফোনে বিএসএফকে সতর্ক করে বলছেন কোনো ব্যক্তিকে জোর করে বাংলাদেশে পাঠানো যাবে না। তবে বিজিবির কর্মকর্তাদের অভিযোগ, রাত নামার পর স্পটলাইট বন্ধ করে সীমান্তের ফটক খুলে নারী, শিশুসহ বিভিন্ন বয়সী মানুষকে বাংলাদেশের দিকে ঠেলে দেয়া হচ্ছে। ফলে অনেকেই দুই দেশের সীমান্তের মাঝামাঝি এলাকায় আটকা পড়ে মানবিক সংকটে ভুগছেন। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত মে মাসে ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির নির্বাচনী সাফল্যের পর এই ধরনের পুশ ইন বা সীমান্তে ঠেলে দেওয়ার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিজিবির মহাপরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, বিএসএফ সীমান্তের গেট খুলে অন্ধকারের মধ্যে মানুষকে বাংলাদেশ অভিমুখে ঠেলে দেয়। এতে নারী ও শিশুসহ নিরীহ মানুষ সীমান্ত এলাকায় অসহায় অবস্থায় পড়ে এবং পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে। পুশ ইনের এসব ঘটনা কেবল বাংলাদেশ ভারত সম্পর্কেই চাপ সৃষ্টি করছে না, একই সঙ্গে ভারতে ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে মুসলিমদের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়েও নতুন বিতর্ক তৈরি করছে। পশ্চিমবঙ্গে মোট জনসংখ্যার প্রায় 30% মুসলমান। দীর্ঘদিন ধরেই বিজেপি এই মুসলিমদের অনেককে বাংলাদেশি অনুপ্রবেশকারী দাবি করে সেটিকে রাজনৈতিক ইস্যু হিসেবে ব্যবহার করে আসছে। এর আগে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাদের উইপোকা বলেও মন্তব্য করেন। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপ্রধান মীনাক্ষী গাঙ্গুলি অভিযোগ করেছেন, এই পুশ ইনের ঘটনায় মূলত মুসলিম পরিবারগুলোই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার মতে, যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া মানুষকে সীমান্তে বা অন্য দেশে ঠেলে দেওয়া আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থী। তিনি ভারত সরকারের প্রতি অবিলম্বে এ ধরনের কার্যক্রম বন্ধ, নাগরিকত্ব যাচাইয়ে বাংলাদেশের সঙ্গে সমন্বয় এবং মুসলমানদের প্রতি বৈষম্যমূলক আচরণ বন্ধের আহ্বান জানিয়েছেন। অন্যদিকে ভারতীয় কর্তৃপক্ষের দাবি, ডিলিট অ্যান্ড ডিপোর্ট নীতির আওতায় অবৈধ অনুপ্রবেশকারীদের নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন, দায়িত্ব নেওয়ার পর প্রায় 10,000 বাংলাদেশি অভিবাসীকে বহিষ্কার করা হয়েছে এবং আরও প্রায় 1,800 জনকে ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে। আসামে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও একই ধরনের পুশ ইন কার্যক্রমের হুমকি দিয়ে চলেছেন। বাংলাদেশ সরকার এসব পদক্ষেপে গভীর উদ্বেগ প্রকাশ করছে। তারা বলছে, বাংলাদেশ ইতোমধ্যেই মিয়ানমার থেকে পালিয়ে আসা 10 লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে। তাই যথাযথ যাচাই বাছাই ছাড়া নতুন করে হাজারো মানুষকে সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো বাংলাদেশের পক্ষে গ্রহণযোগ্য নয়। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, পরিস্থিতি মোকাবেলায় সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং ড্রোন ব্যবহার বাড়ানো হয়েছে। তবে সীমান্তে উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে এবং বিষয়টিকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের জন্য নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। এবার আমেরিকাকে বাদ দিয়ে নিজেদের নিরাপত্তা আর বাণিজ্য ইস্যুতে ইরানের ওপর নির্ভর করার পরিকল্পনা করছে সৌদি আরব, কাতার, কুয়েত, ইরাক সহ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো। আমেরিকাকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে চুক্তির পরিকল্পনা করছে তারা। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফের বিশ্লেষণে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। হঠাৎ কেন নিরাপত্তা নিশ্চিতের জন্য বিশ্বমোড়ল আমেরিকার ওপর আর নির্ভর করতে পারছে না সৌদি, কাতার সহ উপসাগরীয় দেশগুলো? কেন তারা মুখ ফিরিয়ে নিচ্ছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটি থেকে? বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক আমেরিকা ইরান যুদ্ধের সময়ে খামিনির দেশের দফায় দফায় হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো। সে সময় ইরানের হামলা থেকে তাদের বাঁচাতে পারেনি চরম ক্ষমতাধর দেশ তাদের মিত্র আমেরিকা। তাদের রক্ষা করবে তো দূরে থাক, উল্টো এখন মধ্যপ্রাচ্য থেকে এক প্রকার সরে যেতে বাধ্য হচ্ছে আমেরিকা। ইরানের হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় অনেক সেনাঘাঁটি বন্ধ করে দিতে হচ্ছে আমেরিকাকে। এমন পরিস্থিতিতে নিজেদের নিরাপত্তা আর বাণিজ্য সুবিধার জন্য মধ্যপ্রাচ্যের নয়া পরাশক্তি ইরানের উপর নির্ভর করা ছাড়া আর কোনো উপায় নেই সৌদি, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের কাছে। আর তাই তো নিজেদের সুরক্ষার বিনিময়ে উপসাগরীয় দেশগুলো ইরানকে বড় ধরনের আর্থিক ও বিনিয়োগ সুবিধা দেওয়ার প্রস্তাব দিয়েছে। বিনিময়ে তারা ইরানের পরমাণু কর্মসূচি সীমিত রাখা ও হিজবুল্লাহ, হুথি এবং হামাসের মতো আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোকে অস্ত্র সরবরাহ কমানোর দাবি জানিয়েছে। একই সাথে এসব গোষ্ঠীর হামলা থেকে বাঁচতে রীতিমতো ইরানের কাছে হাত পেতেছে তারা। এছাড়া ইরানের দখলে থাকা হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল সচল রাখতে তেহরানের কাছে নিরাপত্তা চেয়েছে তারা।
উপসাগরীয় দেশগুলোর এ তৎপরতায় প্রথম আলোচনা হয় ইরান ও ওমানের মধ্যে, তারপর ওমান আর কাতার, এরপর ইরান ও সৌদি আরব এবং সবশেষ কাতার ও সৌদি আরব। সবগুলো আলোচনার উদ্দেশ্য যুদ্ধ শেষে ইরানের সাথে সম্পর্ক কেমন হবে তা চূড়ান্ত করা। তেহরান ওয়াশিংটন সংঘাতে নিরাপত্তা খাতে বিশাল ক্ষতির মধ্যে পড়েছে উপসাগরীয় দেশগুলো, নিয়ন্ত্রণ হারিয়েছে হরমুজ প্রণালীর। এমনকি ভবিষ্যতে তেল রপ্তানিতে নৌপথটির ব্যবহারে ইরানের একক নিয়ন্ত্রণের ঘোষণার পর দেশগুলো আরও নড়েচড়ে বসে। তাই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক এবং নিরাপত্তা নিশ্চিতের বিনিময়ে ইরানকে বড় অঙ্কের অর্থ দিতে রাজি দেশগুলো। এ নিয়ে আলোচনার পাশাপাশি চলছে চুক্তির প্রস্তুতিও। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মধ্যপ্রাচ্য সফরে উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা নিশ্চিতে প্রতিশ্রুতি দেন। তবে তাতে আস্থা পাচ্ছে না সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন সহ অন্য দেশগুলো, কেননা এখনও হরমুজ স্বাভাবিক না হওয়ায় তারা অর্থনৈতিক লোকসানের মধ্যে আছে। টেলিগ্রাফে বিশ্লেষণ বলছে, ইরান বুঝতে পেরেছে পারমাণবিক অস্ত্রের চেয়ে শক্তিশালী হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ, তাই কোনোভাবেই এর নিয়ন্ত্রণ হারাতে নারাজ ইরান। এই অস্ত্র দিয়েই যুক্তরাষ্ট্র এবং উপসাগরীয় দেশগুলোকে নিয়ন্ত্রণ করতে চায় খামেনির দেশ। এছাড়া হরমুজের সার্ভিস ফি আদায়ের জন্য একটি সম্ভাব্য স্কিম নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে ইরান, শুরু হয়েছে কাজও। হরমুজ প্রণালী আমেরিকার খেলার জায়গা নয় বলে সতর্ক করেছে ইরান। জবাবে সুর নরম করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, কাতারে তেহরান ওয়াশিংটন আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। মধ্যস্থতাকারী কাতারও উভয় পক্ষের বুধবার পরোক্ষ আলোচনাকে ইতিবাচক উন্নতি হিসেবে দেখছে। আপাতত শেষ হয়েছে সেই আলোচনা। আগামী 9 জুলাই ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠান শেষ হওয়ার পর নতুন করে বৈঠকের দিনক্ষণ জানানো হবে বলে জানিয়েছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এদিকে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজাকে সামনে রেখে যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা তাদের মিত্ররা কোনো হামলা বা বানচালের চেষ্টা করলে তার পরিণতি ভয়াবহ হওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। রাশিয়াকে সামরিক সহায়তা দিতে এবার সরাসরি মাঠে নেমেছে চীন। গোপন রুশ নথিপত্রের ভিত্তিতে এমনটাই দাবি করছে সংবাদ মাধ্যম রয়টার্স। 2025 সালের আগস্ট ও নভেম্বর মাসে চীনের সামরিক স্থাপনায় এই বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে, যে প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন রাশিয়া ও চীনের অন্তত 4 জন জেনারেল। ইউক্রেন যুদ্ধের দামামা চলছে দীর্ঘ সময় ধরে। এই অস্থির সময়ে বিশ্ব রাজনীতিতে চীন ও রাশিয়ার বন্ধুত্ব এখন স্পষ্ট। এর মধ্যেই প্রকাশ্যে এসেছে এক বিস্ফোরক তথ্য। রাশিয়াকে সামরিক সহায়তা দিতে এবার সরাসরি মাঠে নেমেছে চীন। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের হাতে আসা গোপন রুশ নথিপত্র দাবি করা হয়েছে, রাশিয়ার সেনাদের গোপনে অত্যাধুনিক যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছে বেইজিং। আর এই প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন রাশিয়া ও চীনের অন্তত 4 জন জেনারেল। 1 জুলাই প্রকাশিত রয়টার্সের এই প্রতিবেদন অনুযায়ী 2025 সালের আগস্ট ও নভেম্বর মাসে চীনের সামরিক স্থাপনায় এই বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই ভ্যালোসোভের অনুমোদনে রুশ সশস্ত্র বাহিনীর একটি প্রতিনিধি দল চীনের পিপলস লিবারেশন আর্মির ঘাঁটিতে যায়। 3 সপ্তাহ ব্যাপী এই প্রশিক্ষণের মূল কেন্দ্রবিন্দু ছিল তেজস্ক্রিয়, রাসায়নিক ও জৈবিক সুরক্ষা ব্যবস্থা। এছাড়া পারমাণবিক চুল্লির মডেল পর্যবেক্ষণ এবং দূষিত পরিবেশে বিশেষ মহড়াতেও অংশ নেন রুশ সেনারা। রয়টার্সের দাবি, এই পুরো কার্যক্রমের একটি আনুষ্ঠানিক ভিত্তি তৈরি হয়েছিল গত বছরের জুলাইয়ে স্বাক্ষরিত একটি চুক্তির মাধ্যমে। এতে রাশিয়ার মেজর জেনারেল রুস্তাম খুসাইনভ এবং চীনের সিনিয়র কর্নেল সান দায়ুন স্বাক্ষর করেন। প্রশিক্ষণে অংশ নেওয়া প্রায় 200 রুশ সেনার তথ্য সংবলিত নথিপত্র ফাঁস হয়েছে, যার মধ্যে কয়েকজনকে পরবর্তীতে সরাসরি ইউক্রেন যুদ্ধেও দেখা গেছে বলে অভিযোগ রয়েছে। অভিযোগের তীর সরাসরি বেইজিংয়ের দিকে থাকলেও চীন বরাবরই এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেন ইস্যুতে তাদের অবস্থান নিরপেক্ষ এবং তারা কোনো ধরনের সামরিক সহায়তা দিচ্ছে না। অন্যদিকে রাশিয়া বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। বিশ্লেষকদের মতে, যদি সত্যি চীন রুশ সেনাদের প্রশিক্ষণ দিয়ে থাকে তবে তা ইউক্রেন যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে। এতদিন পর্যন্ত চীনকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রশ্নে কিছুটা কৌশলী এবং নিরপেক্ষ অবস্থানে দেখা গেলেও এই ধরনের সামরিক সহযোগিতা পশ্চিমা বিশ্বের সঙ্গে চীনের সম্পর্কের নতুন করে অবনতি ঘটাবে। একই সঙ্গে এটি ন্যাটো এবং রাশিয়ার মধ্যে সরাসরি সংঘাতের ঝুঁকিও বাড়িয়ে দিতে পারে।
সালে ইউক্রেনে আগ্রাসনের পর থেকে ইউরোপীয় দেশগুলো রাশিয়াকে নিজেদের প্রধান নিরাপত্তা হুমকি হিসেবে দেখছে। একই সময়ে মস্কো ও ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার চীনের সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার বিষয়টি তারা সতর্কভাবে পর্যবেক্ষণ করছে। ফলে এই প্রশিক্ষণের প্রতিক্রিয়ায় 27 সদস্যের ইউরোপীয় জোট কোনো পদক্ষেপ নেয় কিনা সেটি এখন দেখার বিষয়।